দেখো অষ্টম শ্রেণীর ছাত্র, গত দিনে আমরা বল ও গতি অধ্যায়টিকে আমরা শেষ করেছি। আজকে আমরা আলোচনা করব স্পর্শ ছাড়া ক্রিয়াশীল বল। স্পর্শ ছাড়া ক্রিয়াশীল বল, দেখো এর মধ্যে কিন্তু স্পর্শ ছাড়া ক্রিয়াশীল বল এই কথাটির মধ্যে বলে দেওয়া রয়েছে স্পর্শ ছাড়া ক্রিয়াশীল বলটা কি। স্পর্শ ছাড়া মানে আমরা সংস্পর্শে নিয়ে আসবো, দুটো বস্তু পরস্পরকে স্পর্শ করবে না, এই অবস্থায় বস্তু দুটির মধ্যে মানে পরস্পরের সংস্পর্শে না থেকে দুটি বস্তুর মধ্যে ক্রিয়াশীল বলকে স্পর্শ ছাড়া ক্রিয়াশীল বল বলা হয়। যেমন দেখো স্থির তড়িৎ বল, এটা স্পর্শ ছাড়া ক্রিয়াশীল বলের উদাহরণ বলা যায়। মহাকর্ষ বল, মহাকর্ষ বল হচ্ছে কি দুটি বস্তুর মধ্যে স্পর্শ না করেও কিন্তু একটা বল ক্রিয়া করে, সেই বলটা বলবো মহাকর্ষ। সেই মহাকর্ষ বলকে আমরা বলবো স্পর্শ ছাড়া ক্রিয়াশীল বল, স্থির তড়িৎ বল বললাম। আবার দেখবে চৌম্বক আকর্ষণ বল এবং বিকর্ষণ বল, এটাও কিন্তু স্পর্শ ছাড়া ক্রিয়াশীল বলের একটা সুন্দর উদাহরণ। দেখো দুটো চুম্বকের মেরু পরস্পরকে স্পর্শ না করেও আকর্ষণ করতে পারে। স্পর্শ করলে তো আকর্ষণ করে ঠিক কথা, স্পর্শ না করলেও এটা আকর্ষণ করতে হবে। আবার যে দুটো সমমেরু নিয়ে আসা হয় তাহলে পরস্পরকে কী হবে, বিকর্ষণ করবে। তাই জন্যই বললাম স্পর্শ ছাড়া চৌম্বক ক্রিয়াশীল বলের একটা উদাহরণ ভালো হবে চৌম্বক আকর্ষণ বল, বিকর্ষণ বল। এরপর দেখো আসবো আমরা মহাকর্ষ বল কি। মহাকর্ষ বল হচ্ছে এই বিশ্বের যে কোনো দুটি বস্তুকণা তাদের কেন্দ্র সংযোজী সরলরেখা বরাবর পরস্পরকে আকর্ষণ করে। এই বিশ্বের যে কোনো দুটি বস্তুকণা তাদের সংযোগ সরলরেখা বরাবর একে অন্যকে আকর্ষণ করে। এই আকর্ষণ বলকেই মহাকর্ষ বল বলে। এই আকর্ষণ বলকেই মহাকর্ষ বল বলে। দেখো এরপর আরেকটা জিনিস আসবো অভিকর্ষ বল। দেখো মহাকর্ষ বল বললাম এই বিশ্বের যে কোনো দুটি বস্তুকণা, এই বিশ্বের যে কোনো দুটি বস্তুকণা তাদের সংযোগ সরলরেখা বরাবর আকর্ষণ করে। অভিকর্ষ বল জিনিসটা কি, ভূপৃষ্ঠ বা ভূপৃষ্ঠের কাছাকাছি, ভূপৃষ্ঠে থাকতে পারে বা ভূপৃষ্ঠের কাছাকাছি অবস্থিত বস্তুকে, ভূপৃষ্ঠ বা ভূপৃষ্ঠের কাছাকাছি অবস্থিত বস্তুকে পৃথিবী যে বল দিয়ে তার কেন্দ্রের দিকে আকর্ষণ করে সেই বলটাকে বলবো অভিকর্ষ। ভূপৃষ্ঠে বা ভূপৃষ্ঠের কাছাকাছি কোনো বস্তুকে পৃথিবী যে বল দিয়ে নিজের কেন্দ্রের দিকে আকর্ষণ করে তাকে আমরা বলবো অভিকর্ষ। সুতরাং এখান থেকে একটা জিনিস স্পষ্ট, অভিকর্ষ মহাকর্ষেরই একটি বিশেষ রূপ। অভিকর্ষ মহাকর্ষেরই কিন্তু একটা বিশেষ রূপ। এরপরে দেখো আমাদের রয়েছে নিউটনের মহাকর্ষ সূত্র। নিউটনের মহাকর্ষ সূত্র নিউটনের মহাকর্ষ সূত্র কি বলছে, মহাবিশ্বের যে কোনো দুটি বস্তুকণা তাদের কেন্দ্র সংযোজক সরলরেখা বরাবর একে অন্যকে আকর্ষণ করে।
মহাবিশ্বের যে কোনো দুটি বস্তুকণা তাদের কেন্দ্র সংযোজক সরলরেখা বরাবর একে অন্যকে আকর্ষণ করে। এই আকর্ষণ বলের মান বস্তুকণা দুটির ভরের গুণফলের সমানুপাতিক এবং তাদের মধ্যবর্তী সর্বনিম্ন দূরত্বের বর্গের ব্যাসার্ধাধিক। আরেকবার বলছি, মহাবিশ্বের যে কোনো দুটি বস্তুকণা তাদের কেন্দ্র সংযোজক সরলরেখা বরাবর একে অন্যকে আকর্ষণ করে। এই আকর্ষণ বলের মান বস্তুকণা দুটির ভরের গুণফলের সমানুপাতিক এবং তাদের মধ্যবর্তী সর্বনিম্ন দূরত্বের বর্গের ব্যাসার্ধাধিক। দেখো, যদি আমরা দুটো বস্তুকণা নিই, ধরো একটা বস্তুকণা, ধরো আরেকটা বস্তুকণা, দুটি বস্তুকণা দেখতে পেয়েছো, আলাদা আকৃতি নিয়েছি। এই কারণে নিয়েছি যাতে আমি বোঝাতে পারি দুটো বস্তুর ভর কিন্তু আলাদা। ধরো এই বস্তুকণার ভর হচ্ছে m1 আর দ্বিতীয় যে বস্তুটা নিয়েছি তার ভর হচ্ছে m2। নিউটন কি বলেছে? বলছি এই যে দুটো বস্তু আছে, এই বস্তুকণা দুটির মধ্যে ক্রিয়াশীল বলের মান, আকর্ষণ বলের মান, এই ক্রিয়াশীল আকর্ষণ বলের মান একে অন্যকে আকর্ষণ করছে। এই আকর্ষণ বলের মান বস্তুকণা দুটির ভরের গুণফলের সমানুপাতিক। আর এদের মধ্যবর্তী দূরত্ব যদি আমরা ধরে নিই d, এই ডিসটেন্সটা যদি d হয়ে যায়, একটা ধরেছি ভর m1, অন্য বস্তু ভর ধরেছি m2, আর এদের মধ্যবর্তী দূরত্ব ধরেছি আমরা d। তাহলে এখানে কি করবে? এদের দুজনের মধ্যে বস্তুকণা দুটির মধ্যে একটা বল কাজ করবে, যেটা হচ্ছে মহাকর্ষ বল। এই মহাকর্ষ বলের মানটা যদি আমার F হয়ে যায়, মানে দুটি বস্তুর ভর ধরেছি m1 একটা, m1 এবং m2 ভরের দুটি বস্তুকণা পরস্পর থেকে d দূরত্বে অবস্থান করলে, পরস্পর থেকে d দূরত্বে অবস্থান করেছে, তাদের মধ্যবর্তী ক্রিয়াশীল মহাকর্ষ বল যদি F হয়, ক্রিয়াশীল মহাকর্ষ বল যদি F হয়, এই আকর্ষণ বলের মানটা বস্তুকণাটির ভরের গুণফলের সমানুপাতিক। তাহলে এই বস্তুকণার ভর হচ্ছে m1 আর এই বস্তুকণার ভর হচ্ছে m2, তাহলে এটা যদি গুণ করা হয় তাহলে m1 আর m2 কে গুণ করলে পাবো m1 * m2। তাহলে আকর্ষণ বলের মানটা F ভ্যারিস অ্যাজ m1 m2। যখন d স্থির, মানে দূরত্ব অপরিবর্তিত থাকবে। আবার দেখো বলেছিলাম তাদের মধ্যবর্তী সর্বনিম্ন দূরত্বের বর্গের ব্যাসার্ধাধিক ছিল। তাহলে মধ্যবর্তী দূরত্ব হচ্ছে, মধ্যবর্তী সর্বনিম্ন দূরত্ব আমি ধরেছি d। তাহলে এই আকর্ষণ বল F ভ্যারিস অ্যাজ 1/d² সমানুপাতিক ছিল বলে আমরা সরাসরি গুণফল হিসাবে লিখেছিলাম m1 m2, যেহেতু ব্যাসার্ধাধিক তাই জন্য লিখলাম 1/d²। যখন m1 ও m2 স্থির, যখন m1 এবং m2 স্থির, এবারে এই দুজনকে যদি আমরা একত্রে লিখি, যদি আমরা দুজনকে একত্রে লিখি, সুতরাং আমরা লিখতে পারবো F ভ্যারিস অ্যাজ m1 m2 বাই d²। যদি এই দুজনকে, এটাও F এটাও F সমানুপাতিক m1 m2 হয় এবং F সমানুপাতিক 1/d² হয়, সেক্ষেত্রে আমরা লিখতে পারবো F ভ্যারিস অ্যাজ m1 m2 বাই d²।
সকলেই পরিবর্তনশীল। তখন কিন্তু আর কেউ স্থির থাকবে না, সকলেই পরিবর্তনশীল। তাহলে অতএব যখনই সমানুপাতিক চিহ্ন থেকে আমি তুলতে চাইবো তখনই একটা আমাকে সমানুপাতিক ধ্রুবক দিয়ে গুণ করতে হবে, তখন সমানুপাতিক ধ্রুবক দিয়ে একটা গুণ করতে হবে। যেটা দিচ্ছি এ সমান দিলাম, তারপর সমানুপাতিক চিহ্ন থেকে সমান চিহ্ন দিলাম, তখন একটা ধ্রুবক পদ দিয়ে গুণ করলাম, এ জি নাম দিলাম, m1 বাই স্কয়ার। যেখানে তাহলে লিখলাম ক্যাপিটাল জি, লিখলাম এই ক্যাপিটাল জি কে বলা হয় সমানুপাতিক ধ্রুবক, সমানুপাতিক ধ্রুবক। একটা ধ্রুবক পদ দিয়ে গুণ করলাম, যেটা দিলাম ক্যাপিটাল জি। এই ক্যাপিটাল জি কে কি বলা হয় জানো? এই ক্যাপিটাল জি কে সমানুপাতিক ধ্রুবক ক্যাপিটাল জি কে বলা হয় সার্বজনীন মহাকর্ষীয় ধ্রুবক। এই সমানুপাতিক ধ্রুবক জি কে বলা হয় সার্বজনীন মহাকর্ষীয় ধ্রুবক। এখানে সমানুপাতিক ধ্রুবক ক্যাপিটাল জি কে বলা হয় সার্বজনীন মহাকর্ষীয় ধ্রুবক। এবারে সার্বজনীন মহাকর্ষীয় ধ্রুবক আমরা বললাম, তাহলে এই সার্বজনীন মহাকর্ষীয় ধ্রুবক জিনিসটা দেখো নিউটনের আমরা সূত্র থেকে কি পেলাম? এই সার্বজনীন মহাকর্ষীয় ধ্রুবক জিনিসটা কি এবারে বলতে গেলে দেখো নিউটনের মহাকর্ষীয় সূত্র থেকে আমরা পেলাম কি পেলাম? F সমান ক্যাপিটাল জি m1 ইনটু বাই d স্কয়ার। যদি m1 সমান m2 সমান যদি 1 হয়ে যায়, মানে m1 এর মান মানে বস্তুর ভরটা, যে যদি বস্তু কণা নিয়েছিলাম সেই বস্তু কণার ভর, বস্তু কণার ভর যদি একক হয় মানে 1 হয়ে যায়, এবং তাদের মধ্যবর্তী দূরত্ব এটাও যদি একক হয়ে যায়, তো সেক্ষেত্রে আমরা কি দেখতে পাবো? দেখো সেক্ষেত্রে আমরা দেখতে পাবো F সমান ক্যাপিটাল জি, অর্থাৎ মহাকর্ষীয় বলটাই তখন মহাকর্ষীয় ধ্রুবক হয়ে যাবে। যদি m1 m2 সমান 1, অর্থাৎ বস্তু কণা দুটির ভর যদি একক হয় এবং তাদের মধ্যবর্তী দূরত্ব সেটাও যদি একক হয়ে যায়, সেক্ষেত্রে যদি আমরা এখানে মানগুলো বসিয়ে দিই m1 এর মান 1, m2 এর মান 1 আর d মানে 1 যদি বসিয়ে দিই, সেক্ষেত্রে আমরা দেখতে পাবো F সমান ক্যাপিটাল জি, অর্থাৎ একক ভরের দুটি বস্তু কণা পরস্পর থেকে যদি একক দূরত্বে অবস্থান করে, একক ভরের দুটি বস্তু কণা দেখো m1 m2 সমান m1 সমান m2 সমান 1, অর্থাৎ একক ভরের দুটি বস্তু কণা d মানে 1, মানে তারা যদি একক দূরত্বে অবস্থান করে তাহলে তাদের মধ্যে ক্রিয়াশীল মহাকর্ষ বলকে বলবো আমরা মহাকর্ষীয় ধ্রুবক। বুঝে গেল? একক ভরের দুটি বস্তু কণা তারা পরস্পর থেকে একক দূরত্বে অবস্থান করলে তাদের মধ্যে ক্রিয়াশীল মহাকর্ষ বলকে বলবো আমরা মহাকর্ষীয় ধ্রুবক, অর্থাৎ F এর মান আর G এর মান তখন সমান হয়ে যাবে। তখন F আর G দুটোই সমান হয়ে যাবে, তখন যে মহাকর্ষীয় বলতে পাবো তাকেই বলবো আমরা মহাকর্ষীয় ধ্রুবক। এবারে এই মহাকর্ষীয় ধ্রুবকের একক এবং মান আমরা দুটোই কিন্তু জানবো। দেখো মহাকর্ষীয় ধ্রুবকের একক যদি জানতে হয় তাহলে মানে এখান থেকে আমরা জি সমান কত লিখতে পারবো? অতএব অর্থাৎ এখান থেকে দেখো নিউটনের মহাকর্ষীয় সূত্র, নিউটনের মহাকর্ষীয় সূত্র থেকে আমরা লিখতে পারবো F সমান ক্যাপিটাল জি
m1 m2 বাই d স্কয়ার। তাহলে এখান থেকে g এর মান কত পাবো? আমি জানতে যে মহাকর্ষীয় ধ্রুবকের একক, মহাকর্ষীয় ধ্রুবকের আমরা একক নির্ণয় করতে চাইছি। তাহলে মহাকর্ষীয় ধ্রুবক g সমান আমরা লিখতে পারবো f d স্কয়ার বাই m1 m2। অর্থাৎ যদি আমরা f মানে বলের একক, d মানে দূরত্বের একক আর m1 m2 মানে ভরের একক যদি লিখে দিতে পারি, তাহলে কিন্তু আমরা মহাকর্ষীয় ধ্রুবকের একক লিখে দিতে আমরা সক্ষম হব। তাহলে সিজিএস পদ্ধতিতে ক্যাপিটাল জি অর্থাৎ মহাকর্ষীয় ধ্রুবকের ক্যাপিটাল জি এর একক অর্থাৎ মহাকর্ষীয় ধ্রুবকের একক। তাহলে একক কি হবে? দেখো এক মানে কি বল, তাহলে বলের একক কি ডাইন, ডি মানে কি দূরত্ব, দূরত্বের একক কি সেমি, তাহলে স্কয়ার মানে কি ডাইন কি হবে সেমি স্কয়ার। m1 m2 দুজনে হচ্ছে ভরের একক, ভরের সিজিএস পদ্ধতির একক কি গ্রাম, তাহলে কি হবে ওয়াট গ্রামের স্কয়ার, ডাইন সেমি স্কয়ার পার গ্রামের স্কয়ার। তাহলে এসআই পদ্ধতিতে কি হবে? একইভাবে বলবো এসআই পদ্ধতিতে ক্যাপিটাল জি এর একক একইভাবে লিখবো আমরা। এফ এর একক হচ্ছে বল, বলের একক নিউটন, সবাই জানি আমরা এসআই পদ্ধতিতে। ডি মানে দূরত্ব, দূরত্বের একক কি মিটার, আর m1 m2 মানে ভর, দুটো ভর আছে বস্তু মানে ভর, তাহলে কি হবে একটা হচ্ছে কেজি আর একটা কেজি কেজি স্কয়ার। তাহলে কি হবে নিউটন মিটার স্কয়ার পার কেজি স্কয়ার। তাহলে এইটাই গেল আমার হচ্ছে সিজিএস পদ্ধতিতে জি এর একক। এবার জানতে হবে সিজিএস এবং এসআই পদ্ধতিতে এই জি এর মানগুলো কত। সিজিএস পদ্ধতিতে এবং এসআই পদ্ধতিতে জি এর মান দেখো সিজিএস পদ্ধতিতে এবং এসআই পদ্ধতিতে জি এর মান 67.675 গণিত 10 টু দি পাওয়ার -8 6.675 into 10 to the power -8 9 সেমি স্কয়ার পার গ্রাম স্কয়ার। আর এসআই পদ্ধতির মান হচ্ছে 6.675 into 10 to the power -11 নিউটন মিটার স্কয়ার পার কেজি স্কয়ার। এটা হলো এসআই পদ্ধতিতে এবং সিজিএস পদ্ধতিতে আমি কি পেলাম জি এর মানগুলো পেয়ে গেলাম। এবার দেখো আমরা যেটা নেক্সট আসবো এই মহাকর্ষীয় ধ্রুবক, এই মহাকর্ষীয় ধ্রুবককে আমরা বারবার বলছি সার্বজনীন ধ্রুবক। যখন বললাম জি এই সমানুপাতিক ধ্রুবক থেকে বলেছিলাম সার্বজনীন মহাকর্ষীয় ধ্রুবক, তাহলে কি সার্বজনীন আমরা বলতে হবে। সার্বজনীন মানে সকলের কাছে গ্রহণযোগ্য, সেটাই সার্বজনীন। তাহলে এই মহাকর্ষীয় ধ্রুবককে তাহলে সার্বজনীন ধ্রুবক বলা হয় কেন? কারণ মহাকর্ষীয় ধ্রুবকের মান এই মহাবিশ্বের সর্বত্র স্থির। এই মহাকর্ষীয় ধ্রুবকের মান এই মহাবিশ্বের সর্বত্র স্থির, স্থান ভেদে এর কোনো পরিবর্তন হয় না। স্থান ভেদে এর মান কিন্তু পরিবর্তন হয় না। এছাড়াও এই ধ্রুবক দুটি বস্তুর মাঝখানে কি মাধ্যম আছে তার উপর কিন্তু নির্ভরশীল নয়। মহাকর্ষীয় ধ্রুবককে আমরা সার্বজনীন ধ্রুবক বলছি কেন? সার্বজনীন
মহাকর্ষীয় ধ্রুবকের মান এই মহাবিশ্বের যে কোনো স্থানে, মানে মহাবিশ্বের সর্বত্র স্থির, মহাবিশ্বের সর্বত্র স্থির, মানে অর্থাৎ আমি বলতে চাইছি স্থান ভেদে এর কিন্তু কোনো পরিবর্তন হয় না। এছাড়া বস্তু কণা দুটির মধ্যে কি মাধ্যম রয়েছে তার উপরও কিন্তু এর মান নির্ভরশীল নয়, তার উপর কিন্তু এছাড়াও এই ধ্রুবক দুটি বস্তুর মাঝখানে কি মাধ্যম আছে তার উপর কিন্তু নির্ভর করে না। তাই মহাকর্ষীয় ধ্রুবককে আমরা সার্বজনীন ধ্রুবক বলে থাকি। ঠিক আছে, আজকে এই না, পরের দিন আবার পরবর্তী অংশ যেগুলো রয়েছে মুক্তিবেগ, অভিকর্ষ ত্বরণ, মহাকর্ষীয় ধ্রুবকের